আসসালামু আলাইকুম। চ্যারিটি বিগিনস অ্যাট হোম কথাটি যেন মীর মাহফুজুর রহমান মুগ্ধর বেলাতেই প্রযোজ্য। মুগ্ধ খাঁটি মানুষ আর দেশপ্রেমিক হতে চেয়েছিলেন। ছোটবেলা থেকেই মুগ্ধ ছিলেন ভিন্ন স্বভাবের, স্পষ্টবাদী আর দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। হাস্যোজ্জ্বল মুখে ছিল কাঠিন্যের ছোঁয়া। মুখের কথা সহজেই বলে দিতে ভালোবাসতেন তিনি, আর তার সরল ব্যবহার এবং দায়িত্বশীলতায় হয়ে উঠতেন সবার প্রিয়। আপোষহীনতা ছিল তার ব্যক্তিত্বে। চৌকস আর মেধাবী মুগ্ধ একজন খাঁটি দেশপ্রেমিক, দক্ষ ফ্রিল্যান্সার আর পরোপকারী মানুষ হতে চেয়েছিলেন। শহীদ মীর মুগ্ধর জন্ম ঢাকার উত্তরায় ১৯৯৮ সালের ৯ই অক্টোবর। বাবা মোস্তাফিজুর রহমান আর মা শাহানা চৌধুরী। তিন ভাইয়ের মধ্যে স্নিগ্ধ আর মুগ্ধ যমজ ছিলেন। বাম্বলবি স্টিকার দেয়া প্রিয় বাইকটি নিয়ে দেশের ৬৪ জেলার সার্কিট হাউসের সামনে দাঁড়িয়ে ছবি তোলা ছিল তার স্বপ্ন। তিনি সব জেলার সব মানুষের সাথে মিশতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন সেসব জায়গার পরিবেশ, জানতে চেয়েছিলেন, বুঝতে চেয়েছিলেন। এজন্য নিজস্ব ব্লগিং পেজে কাজও শুরু করেছিলেন তিনি। এরই মধ্যে ৩৪টি জেলাও ঘুরে ফেলেছেন। গত বছর ১৮ই জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে শিক্ষার্থীদের ডাকা কোটা সংস্কার আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে পানি লাগবে পানি বলে সতীর্থদের সহযোগিতা করার সময় শহীদ হন ২৫ বছর ৯ মাস বয়সী মুগ্ধ। কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ গুলি চালায়। তার একটি গুলি মুগ্ধর কপালে লেগে ডান কান দিয়ে বেরিয়ে যায়। পরে গুলিবিদ্ধ মুগ্ধকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মুগ্ধ শহীদ হওয়ার ১ বছর পার হয়ে গেছে। মুগ্ধহীন ১২টি মাস কেমন গেল তার পরিবারের। তারা হারিয়েছেন অনেক কিছু, কিন্তু কিছু কি পেয়েছেন? অন্তত আশাবাদ ধরে রাখার মতো কিছু। সেসবই শুনবো মীর মুগ্ধর বাবা মোস্তাফিজুর রহমানের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো মন্দ মিলেই আছে। আচ্ছা, মুগ্ধর বিষয়ে আসলে আমাদের আগ্রহ অনেক কিছুতে, অনেক কিছু আমরা পড়েছি, নানাভাবে জেনেছি। কিন্তু আজকে যখন আপনাকে ব্যক্তিগতভাবে আমাদের স্টুডিওতে পেলাম, তখন আসলে আগ্রহটা আরো অনেক বেড়ে যাচ্ছে। জানবো অনেক কিছুই। সে কি পছন্দ করতো, তার শৈশব কেমন ছিল, কি করছিল শেষ সময়। কিন্তু সেগুলোর আগে আরেকটা বিষয় আমার খুব জানার আগ্রহ, সেটা হচ্ছে জেন জি সম্পর্কে আমরা বরাবরই শুনে আসছি এরা একটু ফার্মের মুরগি টাইপের, এরা নিজেদের নিয়ে থাকে, আত্মকেন্দ্রিক, ফোনে ডুবে থাকে, এদের রাজনীতি, দেশ, সমাজ কোনো কিছু নিয়ে কোনো আগ্রহ নেই। কিন্তু যখন আমরা ২৪ দেখলাম, তখন দেখলাম একদম ভিন্ন একটা প্রজন্মকে আমরা আসলে চলে হঠাৎ করেই সামনে এসে দাঁড়িয়ে গেছে। আমি এভাবে বলতে পারি না যে আমরা তৈরি করেছি, কারণ আমাদের ধারণারই বাইরে ছিল। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মুগ্ধর যে ভূমিকা আমরা ওই সময় দেখেছি, ২৪-এ শুধু ১৮ই জুলাই বলে না, তার আগে থেকে সে আন্দোলনে ছিল, তারও আগে থেকে সে আরও অনেক কিছু করেছে। আপনার কি মনে হয়, আপনার ছেলে রাজনৈতিক সচেতন ছিল? দেশ সমাজ সম্পর্কে আমাদেরও অনেক ধারণা ভেঙেছে, মুগ্ধই ভাঙিয়েছে, মুগ্ধর মতো আরও অনেকেই ভাঙিয়েছে। আপনি আপনার ছেলেকে রাজনৈতিকভাবে কিভাবে বিবেচনা করেন? আপনার পর্যালোচনায় সে কি? আসলে আমার ৩ ছেলে, তারা তিনজনকে আমি ব্যক্তিগতভাবে বলছি, যখন তারা একটু বড় হয়েছে, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির পরে, তখন রাজনীতি, যেহেতু আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম আমার ছাত্র জীবনে, তাদেরকে আমি বলছি, ফ্র্যাঙ্ক এবং ফ্রি বলছি যে তোমরা বিশেষ করে অ্যান্টি আওয়ামী লীগ সম্পর্কে আমিও কিছু টাচ দিছি যে আসলে শেখ মুজিবুর রহমান ওনার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আসলে ওনার নেতৃত্বে দেশ স্বাধীন হলো আমরা ৭৫-এ দেখলাম যে বাকশালের মাধ্যমে এই দেশের যে গণতন্ত্র হরণ কইরা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে, ৩০,০০০ নেতাকর্মী হত্যা করছে জাসদের, কোথায় সিরাজ শিকদার, এইসব দম্ভ করছে। এবং বাকশালে এক নেতার এক দেশ, ৪টা পত্রিকা ছাড়া সরকার অনুগত বাকি সব পত্রিকা বন্ধ করে দিছে। যার কারণে তো আমার আব্বা, আমি বলি আমরা কিন্তু পাকিস্তানে ছিলাম। আচ্ছা, পশ্চিম পাকিস্তানে বা এয়ারফোর্সে চাকরি করতো, ইঞ্জিনিয়ারিং করেছিল। আচ্ছা। কিন্তু
আব্বা খুব শখ করে রাখছিল আমার ছোটো ভাইয়ের নাম মীর মুজিবুর রহমান, শেখ মুজিবুরের নাম রাখছিল। আচ্ছা, ওই প্রেম থেকে তার জি প্রতি। জি। এবং স্বাধীনতা যুদ্ধের সময় যখন সুযোগ দিছে যে যারা চাকরি ছেড়ে চলে যাব এই দেশে আসতে চায়, এটা হলো তৎকালীন সরকারের একটা পলিসি ছিল যে কারা দেশপ্রেমের জন্য দেশে চলে যায়, দেশে যখন যুদ্ধ হইতেছে, তখন আব্বা চাকরিকে ছেড়ে দিয়া তড়িৎ টিকিট কেটে আমাদেরকে নিয়ে আসছিল। স্বাধীনতা যুদ্ধের সময় যে রমজান ছিল, রমজানের 8-10 দিন আগে আমরা এদেশে এসে পড়ছিলাম। আমাদের সাথে যারা চাকরি ছাড়ছিল, আব্বার সাথে যারা চাকরি ছাড়ছিল, তারা কিন্তু আসতে পারে নাই। তখন আর ফ্লাইট সব বন্ধ করে দিয়েছে, তারা আটকা পড়ছে। দেশ স্বাধীনের পরে চাকরি যে ফিরা পাইব, দেশ স্বাধীন হবো, এরকম কোনো চিন্তা করে নাই। আমি আমার আব্বার আদর্শ থেকেই অনুপ্রাণিত হয়েছি। দেশ স্বাধীনের পরে আবার চাকরি হইল বাংলাদেশের প্রথম ইঞ্জিনিয়ার ইন্সট্রাক্টর, অর্থাৎ বাংলাদেশ বিমান প্রকৌশল প্রশিক্ষক, ইঞ্জিন ট্রেডে আর কি, বিমানের যে ইঞ্জিন আছে ওই ট্রেডে আব্বা প্রথম ইঞ্জিনিয়ার দেশ স্বাধীনের পরে। আচ্ছা। যে বিভিন্ন সময় বিভিন্ন ইয়াতে শেখ মুজিবের সাথেও যে সরকারি ফ্লাইটে বিমানের নতুন নতুন বিমান দেখিতে গেছে, আবার জিয়া রহমানের সময়ও গেছে। আর যখন 75 হইল, তখন 75-এর পরে, তখন আমার ক্লাস 5-6 পড়ি, তখন বললো যে নামটা বদলা লিখব আমার সবার আচ্ছা। ছোটো ভাই। তো তখন আমি আমি পরামর্শ করে আমার ছোটো ভাইয়ের নাম মীর মুজিবুর রহমান নাম বাদ দিয়া রাখছে মীর তৌফিকুর রহমান। ততদিনে মোহভঙ্গ হয়ে গেছে। জি, কারণ তখন আব্বা শেখ মুজিবের প্রতি, আওয়ামী লীগের প্রতি বা দেশের জন্য ওই দেশে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত যে শেখ মুজিবের মনের যে একটা গভীর প্রেম ছিল বা ওনার প্রতি যে একটা ভক্ত ছিল, বাকশালের কারণে আমার ছোটো ভাইয়ের নামটা পর্যন্ত আব্বা বদলে নিয়েছে। উনি সব দুজনকে খুব কাছ থেকে দেখেছেন, শেখ মুজিবুর রহমান জি, এবং জি। জিয়াউর রহমান। জি জি। তো জিয়া রহমানের সম্পর্কে তো ওনার যে মানে বিমানে থাকতেও উনি রেস্ট নিতেন না, সবার সাথে, সব প্যাসেঞ্জারের সাথে, রাষ্ট্রীয় সফর ছাড়াও আব্বার মতো যারা ছিল সব প্যাসেঞ্জারের সাথে উনি মানে ব্যস্ত সময় কাটাইছে। তো উনিও জিয়া রহমানের জিয়া রহমানের সম্পর্কে খুব প্রশংসা করত। তখন আমি তো বড় হয়েছি, 79-80 সালে আমি যখন কলেজে ভর্তি হয়েছি, তখন ছাত্রদল প্রথম প্রতিষ্ঠা হয়েছে আর কি, 79 সালে ছাত্রদলের প্রতিষ্ঠা। তখন থেকে আমি ছাত্রদলের সাথে জড়িত, এবং এক পর্যায়ে কর্মী থেকে আমি ছাত্রদলের সেক্রেটারি দায়িত্ব পালন করছি। যখন 90 এরশাদ বিরোধী আন্দোলন এই সময় আমরা ঢাকা এসে করছি, আমি তো ব্রাহ্মণবাড়িয়া থাকতাম, ঢাকা এসে আন্দোলন করছি। জিয়া রহমান যেদিন মারা গেছে, এই দিন আমি ঢাকাতেই ছিলাম। জিয়া রহমান আমাদের একটা প্রথম ছাত্রদলের ওয়ার্কশপ চালু করলে, তখন আমরা সারা বাংলাদেশ থেকে প্রত্যেক জেলা উপজেলা থেকে আসছিলাম, আমরা একত্রিত ছিলাম। তখন শুনলাম যে ঘুরে জিয়া রহমান মারা গেছে, তখন আমরা ঢাকার রাজপথে এক জিয়ার রক্ত থেকে লক্ষ জিয়ার জন্ম নেবে, এক জিয়ার লোকান্তরে, এভাবে বিভিন্ন লক্ষ জিয়া ঘরে ঘরে। লক্ষ জিয়া ঘরে ঘরে করছি। এরপরে ছাত্রদল, তো আমরা যখন ছাত্রদল করছি, দেখা গেছে আমাদের পর 1 বছর 2 বছর পরে তাদেরকে ছাত্রদলে করাইছি, পার্টির স্বার্থে তাদেরকে আমাদের উপরে দিছি, পজিশন আমাদের উপরে দিয়া করছি। এভাবে ছাত্রদলের যখন কোন একটা গ্রামে 2-4-5 জন কর্মী পাওয়া যেত না, তখন থেকে আমরা ছাত্রদলের বলতে গেলে বিএনপির যে ভিত্তিটা আমাদের সময় থেকে রচিত হয়েছে, এবং ছাত্রদলের উপরে নির্ভরশীল জাতীয়তাবাদী দল। এইভাবে বিএনপির করছি। আর তার মানে মুগ্ধর বড় হওয়াটা আসলে পুরোপুরি রাজনৈতিক সচেতন একটা পরিবারই। জি জি। বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত, এখন পর্যন্ত যদি জি। আমরা বলি, আপনারা তো একদম সক্রিয় রাজনীতির সাথেই যুক্ত জি। ছিলেন, সেটা দেখে সে বড় হয়েছে। ও নিজে কি কোনো দল করতো? আপনি বলছিলেন আপনি না, ছাত্র দল করতেন। আমি করতাম, তখন রাজনীতি করতাম, কিন্তু ওদেরকে আমি বলছি রাজনীতি মানে এমনকি চরমনাই পীর সাহেবের ইসলামী আন্দোলন
মুখ ধরে আমি বলছিলাম, স্নিগ্ধ ধরে বলছিলাম একটু এনটি আওয়ামী লীগ বিএনপি করার জন্য। হ্যাঁ, আর মুগ্ধ ছিল একটু ইসলামিক নামাজ কালামগুলি পড়তো, আবার ভ্রমণ পিপাসু ছিল, আবার সামাজিকভাবে স্কাউট, স্নিগ্ধ মুগ্ধ দুজনই স্কাউট করতো। আমি মুখ ধরে বলছিলাম সে যেহেতু নামাজ কালাম পড়ে, আর আমার বড় ছেলেরও আমি করছি। প্রথম কিন্তু আমি স্কুলে ভর্তি করি নাই, বড় ছেলের হেফজখানাত ভর্তি করছি। না যারা মানে কোরআন শরীফ মুখস্থ করার সবক নেওয়ার আগে একটা সাবজেক্ট আছে নাজারা, নাজারা লেখাপড়া করতেও 2 বছর লাগছে, ওরকে হেফজখানায় ভর্তি করছিলাম। নাজারা লেখাপড়া শেষ করার পরে তারপরে স্কুলে ভর্তি করছে। স্কুলে ভর্তি করার পরে ছাত্র ভালো ছিল, রাজকের থেকে লেখাপড়া করে মেট্রিক ইন্টার পাস করছে। তারপর মেরিন ইঞ্জিনিয়ার ভর্তি হয়েছে আমার বড় ছিল রাজনীতির সাথে, মানে এই দেশের রাজনীতি দেখতেছে তো, যে দেশের রাজনীতি আসলে যারা রাজনৈতিক দল করে একটা দলের মধ্যে কয়েকজন ছাড়া, কিছু লোক ছাড়া বাকি সব মানে যার যার স্বার্থ দান্দাবাজি করার জন্য রাজনীতি করে। এই জন্য কলুষিত রাজনীতির প্রতি তারা কোনো আগ্রহ ছিল না এবং রাজনীতি বিমুখ ছিল বলতে গেলে। তার মানে তারা 3 ভাই রাজনীতি সচেতন ছিল, কিন্তু ওই যে দল নির্ভর রাজনীতি যেটা, সেটার সাথে তারা যুক্ত ছিল না। মুগ্ধর এবারের আন্দোলনে জড়িয়ে পড়া, এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? যখন আন্দোলনটা তো শুরু হলো, তখন কোটা বিরোধী একটা আন্দোলন ছিল, ওইটার চেহারা ভিন্ন ছিল, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আন্দোলনটা আসলে সহিংস হয়ে ওঠে। এক দফার দাবিটা আরো পরে এসছে, কিন্তু আন্দোলনটা তো সহিংস হয়ে ওঠে এবং আমরা দেখতে পাচ্ছিলাম সরকার সাংঘাতিকভাবে শক্তি প্রয়োগ করছে, সবভাবেই নিরাপত্তা বাহিনী করছে, পাশাপাশি ছাত্রলীগের কর্মীরা করছে। বিভৎস একটা চিত্র তৈরি হয়ে গেছে। তো হেলিকপ্টার দিয়ে গুলি করেছে, সেটা তো 18 জুলাই আগে শুরু হয়ে গেছে। আপনি ওই সময় আপনার ছেলেদেরকে সতর্ক করেন নাই যে? না, আমি বলতে গেলে সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমার মধ্যে যে তাদেরকে বলে আন্দোলনে যাওয়ার ব্যাপারে নেগেটিভ বলা, সতর্ক করা, এগুলি আমার ভিতরে কাজ করে নাই। কারণ 18 জুলাইয়ের 3 দিন আগে, মানে 14 জুলাই আমাকে স্নিগ্ধ, আমরা খাওয়া দাওয়ার পরে সবাই একসাথে একত্রিত হয়ে যার যার একজনে একজনের সাথে পারিবারিক কত কিছু আছে না, ভালো মন্দ, এগুলি মনের ভাব প্রকাশ করি, বা একজনের সাথে একজন একটু পারিবারিক আড্ডা দিই আর কি। তখন আমরা যখন খাওয়া দাওয়ার পরে রাত্রে একসাথে একত্রিত হয়েছি, তখন হঠাৎ করে মুগ্ধ বলে ওঠে, 14 তারিখ অথবা 15 তারিখ আমারে বলতেছে, আব্বু ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলন কি সরকার মানবে? আমি বললাম, ছাত্রদের এই আন্দোলন যৌক্তিক আন্দোলন, এই আন্দোলন তো সরকার মানবে, 2 দিন আগে হোক পর হোক তাদের দাবি মানতে বাধ্য। তখন ওর মাকে বলতেছে, আম্মু শুনছ? আরে না, এর মধ্যে আমি আবার একটা কথা বলছি পজিটিভলি আর কি, যে শুধু ওই আন্দোলন মানবে না, আমার দেশ স্বাধীনতা যুদ্ধের সময়, স্বাধীনতা সংগ্রামের সময়, তখন আমার বয়স ছিল 8+। আমার যদি বয়স থাকতো আমিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতাম। তখন সে এই কথার আলোকে ওর মাকে বলতেছে আমাদের সবার সামনে, যে আম্মু শুনছ? আব্বু তো স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে আব্বু অংশগ্রহণ করতো, আমরা যদি তখন থাকতাম তুমি কি আমাদেরকে দিতা? তখন ওর মাও কোনো কথা বলে নাই, আমরা কোনো কথা বলে নাই, আমার পরিবারের সবাই ছিল। কিন্তু তার যে একটা দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা একটা যে আকাঙ্ক্ষা, আমার মনে হয় যে এই 24শে আন্দোলনে তার সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। আর সে সব প্রায়ই বলতো যে মানুষের জীবনটা আসলে লম্বা নয়, দামি হওয়া চাই, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলতো। আর পাশাপাশি সে ওই যে আন্দোলনে যে অংশগ্রহণ করতেছে বা করব, একটা মানে সমর্থন, পরোক্ষভাবে একটা সমর্থন নিয়ে নিছে আর কি। হ্যাঁ, পারিবারিক সমর্থন তো। কারণ কি, ও আমার জানা মতে, আমি আসলে হরফ করি বলি, আল্লাহর হাজির নাজিরকে বলি, যে জন্মের পর থেকে শহীদের আগ পর্যন্ত এমন কোনো কাজ করে নাই, আসে না খাওয়া দাওয়ার মধ্যে এটা না এটা, এটা না এটা, এমন কোনো কাজ করে নাই যে আমি চলাফেরা, লেখাপড়া,
যে তার প্রতি আমি একটু মনক্ষুণ্ণ হইতে পারি, এরকম কোনো আমার জানা মতে কাজ করে না। আমরা যদি আরেকটু আগাই, আপনি 14 তারিখের কথা বলছিলেন, 18 তারিখটা সকাল থেকে আপনার কতটুকু, মানে একটু যদি বলতেন সকাল থেকে আপনাদের পারিবারিক পরিস্থিতি, মুগ্ধর বের হওয়া, তার কাজ করা এবং শেষে খবরটা আসা পর্যন্ত। এই প্রশ্নের আলোকে আমি এটা বলি, আমি ছোটোবেলা থেকেই এরা যখন একটু বড় হয়েছে তখন আমি প্রতি বছর 6 মাস পরে অথবা বিশেষ করে ডিসেম্বর জানুয়ারিতে আমি ফ্রেশ রিক্রিয়েশনের জন্য ওদেরকে বছর একবার বিভিন্ন জায়গায় নিয়ে যেতাম। মনে করেন নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম অথবা সিলেট ড্রিমল্যান্ড, বিভিন্ন জায়গায় আমি নিয়ে যেতাম ওদেরকে, মানে একটা মানসিক প্রশান্তির জন্য। এটা আমার অভ্যাস ছিল। আমার আব্বা যে বছর 2007 সালে মারা গেছে জানুয়ারি 7 তারিখ, তখন পর্যন্ত আমার অব্যাহতি ছিল। কিন্তু আব্বা মারা যাওয়ার পর থেকে আমি আর কোনো জায়গায় যাইনি। শুধু ওর না, আমার শ্বশুর বাড়ি হলো চাঁদপুর মতলব, ওইখানে আমি আর বছরে একবার হয় আর কি। ওই যে দেশের বিভিন্ন জায়গায় থাকে তো, এটা কি বলে, গেট টুগেদার। গেট টুগেদার, তখন আর একসাথে হয় চাঁদপুর মতলব, ওইখানে আমি যাইতাম আর কি বছরে, প্রতি বছরই প্রায় গেছি। তো এছাড়া আর করি। ওটার থেকে আবার আমার এই ছেলেরা আছে না, এই যখন তখন ওই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, মানে মাসে 1-2 বার কোনো না কোনো জায়গায় ভ্রমণে যাইতো। মোটরসাইকেল ছিল, 3জনে মোটরসাইকেল বাড়িতে অথবা 2জনে মোটরসাইকেল নিয়ে যাইতো, আর বন্ধু বান্ধবদের নিয়ে ভ্রমণ পিপাসী ছিল। আর আমার বাম্বল বিয়ের স্টিকার লাগানো একটা মোটরসাইকেল। জি জি, না এরাও প্রতি 1 বছর বা 2 বছর পরে মোটরসাইকেল বদলাইতো, কারণ টাকা রুজি করে তো। আর মন মতো এমন লেটেস্ট মডেল, মানে যেটা সই দিছে যে মোটরসাইকেল রেখে গেছে, এটাও আমার জানা মধ্যে 4 লাখ টাকার উপরে। প্রায় প্রতিজনেরই মোটরসাইকেলগুলি 4 লাখ 4.5 লাখ টাকা এরকম দামে। ও তো মুগ্ধ 16 লাখ টাকার মতো ক্যাশ রেখে গেছে, আর মোটরসাইকেল ল্যাপটপ সব মিলে প্রায় 20 লাখ টাকার মতো রেখে গেছে। প্রতি মাসে এর খরচ ছিল, মনে করেন আমার সংসারে দিত 15-20 হাজার, এর মারে আলাদা করে হাত খরচ দিত। আর ও তো ছাত্রদের প্রতি একটা তার নৈতিক দায়িত্ব ছিল। খুলনা ইউনিভার্সিটিতে সে ওইখানে তো নাই, কলেজের ছাত্রদের, ভার্সিটির ছাত্র এবং শিক্ষকের মাধ্যমে খেলাধুলা, নবীনবরণ, কত কিছু অনুষ্ঠান আছে না, এগুলি করার জন্য একটা কমিটি হয়। ওইখানে কিন্তু দলীয় লেজের ভিত্তিক কোনো রাজনীতি নাই, কোনো, আমি গেছি ভার্সিটিতে, কোনো পোস্টার নাই, কোনো মিছিল মিটিং নেই, কোনো কিছু নেই। কিন্তু ছাত্র এবং শিক্ষকের ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্ধারণ করা, এটার প্রধান হলো কনভেনার। যেমন এই বিভিন্ন ডাকসু এগুলির মধ্যে বিপিএ, ওই ভিপির সমমর্যাদা হইলো কনভেনার, ও কনভেনারও ছিল এই মুগ্ধ। তো যার পরিপ্রেক্ষিতে সে ছাত্রদের প্রতি কাজ করছে এবং বিভিন্ন সময়ে তাদের সুখে দুঃখে টাকা পয়সা খরচ করতো, কুণ্ঠাবোধ করছে না, যেহেতু নিজে ইনকাম সোর্স ছিল। সে ওই ছাত্রদের নৈতিক দায়িত্ববোধ থেকেই সে এই আন্দোলনে গেছে। এবং আপনারা জানেন, আর জানলে আপনি বুঝবেন যে আসলে কিন্তু পানি বিস্কিট নিয়ে নামছে পরে। প্রথমে কিন্তু সে সেবামূলক কাজ করছে। যারা ওই আন্দোলনে আহত হয়েছে তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছে, হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দিয়া যারা যেভাবে যেটা করছে। এক পর্যায়ে ওই যখন লাশ একটা পড়ছে, ওই লাশ ওই পুলিশে যখন গেছে নেওয়ার জন্য, তখন সে আর বন্ধু বান্ধবদেরকে নিয়ে ওই লাশ যেন পুলিশে না নিতে পারে, গুম খুন করতে না পারে, এই জন্য পুলিশের হাত থেকে ও রক্ষা করছে। তো এরপরে যখন এই চিকিৎসা সেবা শেষ হয়ে গেছে, তখন পানি বিস্কুট কিনে নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে পানি বিস্কুট দিছে। এটাই ভিডিওতে ভাইরাল হয়েছে আর কি। কিন্তু তার প্রকৃত কাজই ছিল মানব সেবা, সেবামূলক কাজ, মানুষের জন্য মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, তার ছিল আসলে থিম। আপনারা খবরটা পান কিভাবে? আমি যারা বলতেছিলাম, আমাদেরকে 18 জুলাই সে শহীদ দিয়েছে। 17 জুলাই দোষী মহরম ছিল। 17 জুলাই সে আমাদেরকে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড নিয়ে আমাদেরকে
আমরা ওই কক্সবাজার, আমার বড় ছেলের শ্বশুর থাকে এখন কক্সবাজার চাকরি সুবাদে উখিয়া। আচ্ছা। তা আমরা কক্সবাজার যাব ওই জন্য। আর ওর মা আমার ওই মুগ্ধ আমাকে ওই যে শহীদ হবার 7-8 মাস আগে সুন্দরবন টন্দরবন এসব ঘুরে আনছে, আমার বিভিন্ন জায়গায় নিছে। তা আমার বড় ছেলেরও শখ, যেহেতু ওর মা কক্সবাজারে যায় নাই কোনো সময়, তো আমি ওই কক্সবাজার আমাদেরকে নিয়ে দেবো। তো এই জন্য আমাদের সাথে প্রায় 2-2.5 ঘন্টা ছিল, কারণ ওই দিন বাস টাস ছাড়ে নাই। সন্ধ্যার পরে 8:30টার সময় বাস ছাড়ছে, আমাদেরকে আগে নিয়ে গেছে, আমাদের সাথে সময় দিছে। আর ইফতারের মাগরিবের আগে যখন ইফতারের সময় হয়েছে তখন ইফতার টিফতার এনে দিছে, আমরা একসাথে ইফতার করছি। এই আমাদের সাথে তার শেষ দেখা। এবং যখন সে বিদায় নিছে যে আম্মু যায়, তখন ওর মা বলছে যে যাও, আল্লাহর নাম নিয়ে যাও। তখন যখন সে বাইরে যায় তখন আমার হঠাৎ করে মনে হচ্ছিল যে চলে যেতেছে, একটু ডাক দিয়ে। তো কিন্তু সাথে সাথে মনে হচ্ছে থাক, আর ডাক দিয়ে লাভ নেই, যাইতেছে আর যাওয়ার মধ্যে আর ডাক দিব না। তো ওরে যে শেষ দেখার দেখছি, এটাই আমার শেষ দেখা আর কি। হ্যাঁ, যে আপনি যে প্রশ্নটা করছেন, এরপরের দিন তো আমরা তো ওই দিন রাত্রে বাসে ছিলাম, 8টা, 8:30, 9টার সময় গিয়া ওই কক্সবাজার উঠে গিয়ে পড়ছি। একটু রেস্ট টেস্ট নিয়ে, নাস্তা করে রেস্ট নিয়ে আবার যখন বিকালে বাড়িছে, সন্ধ্যার আগ মুহূর্তে খালি আমরা ওই ওই সমুদ্র সৈকতের ওখানে গেছি। তখনই আমার বড় ছেলের কাছে টেলিফোন আসছে যে সে তো তার সবই জানছে। জানার পরে আমাদেরকে আর জানা নেই, আমাদের থেকে বরং আরও আমার মোবাইল, ওর মার থেকে মোবাইলটা নিয়ে গেছে। বলছে মানুষে ওই আমাদেরকে বলছে যে এই মুগ্ধ তো হয়েছে ওই আন্দোলনে, ইঞ্জুরি হয়েছে, ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতাল আছে। আমরা ওই তখন অবশ্য তখন যদি আমার বড় ছেলে বা আমরা জানতাম কোনো রকমে, তাহলে হয়তো ওর মার হার্টের সমস্যা আছে, ওর মাকে আনতে পারতাম না। তো ওর মা আর জানে না, আমাদেরকে জানে। রাত্রে আমরা চিটাঙে আসছি, এসে সকালে 7টার সময় ফ্লাইট ধরে। পরের দিন শুক্রবার ছিল, 8টার সময় বাসার কাছে যখন নামছি গাড়ি থেকে, যখন দেখলাম যে একটা স্তম্ভিত বা নীরব নিস্তব্ধ হাজার হাজার মানুষ দাঁড়া রয়েছে, তখন তো আমার আর বোঝার বাকি নাই। তখন আমি গিয়া দেখছি, দেখার পরে যে এই যে গাড়ি থেকে নেমা প্রিজার্ভ লাশ রাখছে, আমি যে ওখানে গেছি, তখন আমার আসলে কীভাবে গেছি এবং আমার সেই রকম মানে হিতাহিত কোনো জ্ঞান ছিল না। দম বন্ধ হয়ে আসতেছিল, বা কী করছি না করছি আমি নিজেও বলতে পারি না। 6 মাস আসলে আমি চোখে দিয়ে পানি আসে নাই আমার লাশ দেখার পরে। আপনি 27 বছর ধরে মুগ্ধর বাবা। 26 বছর, 2-2.5 বছর মাস সে কম ছিল। ছিল, সে তো 26 বছর ছিল, এখন তো মোটামুটি জি, জি। প্রায় 27 বছর ধরে। 26 বছর ধরে ছেলের বাবা হিসেবে যেমন ছিলেন, যে পরিস্থিতিতে ছিলেন, আর গত 1 বছরে মুগ্ধর বাবা হিসেবে যে পরিস্থিতি, কত রকম মানে কি ধরনের পরিবর্তন দেখেন জীবনে ওই 26 বছর আর এই 1 বছরে? ওর তো আসলে ও শেষ, আমরা গত বছর কুরবানি দিছি, কুরবানি এর আগের কুরবানিতে ওরে নিয়ে গরু টরু কিনছি, বা তার মধ্যে যে একটা এই ঈদের নামাজের পরে কুলাকুলি করা, এটা তো আর এই বছর করতে পারি নাই। ওই ঈদের দিন থেকে ওইগুলি যখন মনে হয়েছে, তখন আমি স্বাভাবিকভাবে কাঁদতাম পারছি। কিন্তু এর আগে বলতে গেলে 1 বছর আমি ভালো করে কাঁদতেও পারি নাই মনের থেকে। যে এখন তো আসলে এরা যে আকাঙ্ক্ষা নিয়ে, যে মানবতার আদর্শে, নৈতিকতা, সততার প্রশ্নে জীবন দিছে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে, আর যে দেশপ্রেম, দেশের জন্য, মানুষের জন্য, এখন আসলে এটা
একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়াইছে যে এই দেশে আসলে আমার মনে হয় যে ভবিষ্যতে যে মানে দেশের যে আমূল পরিবর্তন আমি আশা করতে পারি না। কারণ এখন বিভিন্ন দল মত যে ঐক্য ছিল, সে ঐক্যের মধ্যে এখন আর নাই। ঐক্যমতে সরকার যার যার দলমত থাকবে, কিন্তু দেশের প্রশ্নে এ, মানে সত্যিকার অর্থে একটা দেশের জন্য যা যা দরকার, যে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আসলে আমরা একটা মানচিত্র পাইছি, একটা পতাকা পাইছি। জি কিন্তু শেখ মুজিবের মাধ্যমে গণতন্ত্র, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তার বাইরে ছিল এক রূপ, ভিতরে ছিল আরেক রূপ। বাকশালের মাধ্যমে ওই রূপটা প্রকাশ পেয়েছে। আর ওইভাবে আবার দেখলাম যে তো শুধু জিয়া রহমানের আমলে আমার জানা মতে, আমি যতটুকু বুঝি আর কি, যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। ওই জিয়া রহমানের সময় একটু গণতন্ত্রের স্বাদ, স্বাধীনতার স্বাদ এই দেশের মানুষ পাইছে। আর আল্লাহরও একটা রহমত ছিল। আমি তো তখন পুরাপুরি বুঝি, তখন আমি এসএসসি 79-তে 80-তে মেট্রিক পাস করছি। আর ওই সময় যা দেখছি যে আল্লাহর একটা বিশেষ রহমত ছিল, দেশের মধ্যে একটা মানুষের মধ্যে একটা স্বস্তি ছিল। কিন্তু পরবর্তীতে যে তত্ত্বাবধায়ক সরকার 90-এর গণ আন্দোলনের মাধ্যমে আমরা জি পাইছি, কিন্তু ওইটা আবার আসলে সত্যিকার অর্থে বলতে গেলে বিএনপির মাধ্যমে বিচারকের বয়স বৃদ্ধির মাধ্যমে এটা আসলে বিতর্কিত হয়েছে। কিন্তু বিতর্কিত হইলেও শেষ পর্যন্ত বিএনপি যখন বুঝছে, তখন বিএনপি পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কিন্তু 96 সালের সময়টা। হ্যাঁ, পরবর্তীতে দেখা গেল কি যে শেখ মুজিবের মতো শেখ হাসিনা, কি বলবো, যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যে স্বৈরাচারী মনোভাব করছে, যেভাবে আইওয়াশ কইরা গণতন্ত্র বিশ্বে বুঝাইছে যে আসলে গণতন্ত্র আছে। আসলে তো এই গণতন্ত্র ছিল না। 3টা নির্বাচন ভোট দেখছেন, এই 3টা নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের কাছ থেকে কিভাবে ভোটের অধিকার হরণ করছে, গুম খুন আয়নাঘরের মাধ্যমে এই দেশের মানুষ এক পর্যায়ে একটা যে প্রতিবাদ শুরু, যে মানববন্ধন করব, সেই মানববন্ধন করার অধিকারটুকু ওই সরকারের আমলে ছিল না। মানুষ যখন জি কোনো জায়গায় দাঁড়ানো যেত না। এক পর্যায়ে দেখা গেছে যে মানুষ যখন হতাশায় নিমজ্জিত, 24-এর নির্বাচনের পরে এ দেশের মানুষ আসলে কি বলবো, যে দেশের যে আত্মসমর্পণ, আওয়ামী লীগ সরকারের কাছে, আওয়ামী লীগ শেখ হাসিনা বা আওয়ামী লীগ যতদিন আছে, 41 সাল কথা বলতে 41 সাল পর্যন্ত আওয়ামী লীগই থাকবে, এরকম একটা মন্তব্য করছে। কিন্তু যাই হোক, ছাত্রদের কোনো সময় ছাত্রদের যে ভূমিকা এবং ছাত্রদের সামনে কোনো সরকারই টিকতে পারেনি। পাকিস্তানি সরকারও টিকতে পারে না। স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি। হাসিনা সরকারও পারে নাই, এর আগে এরশাদ সরকারও আসলে পারে নাই। কিন্তু আপনার আজকে দাঁড়িয়ে কি মনে হয়, গত একটা বছর পার হয়ে গেল, আমরা একদমই ওই সময়ে এসে দাঁড়িয়ে আছি, আপনার ছেলের আত্মদান এই 1 বছর সময় বিবেচনা করে আপনার কি মনে হয়, বৃথা যাচ্ছে নাকি আমাদের সামনে আরো সম্ভাবনা আছে? বৃথা বলতে, এখন যদি এই দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য সমস্ত রাজনৈতিক দলগুলি, যেমন মনে করেন, আমি যতটুকু বুঝি যে সংস্কার বলতে নির্বাচন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, ক্রেডিবল যে নির্বাচন, এই নির্বাচনের শুধু সংস্কার করলে হবে না। যেমন মনে করেন দুর্নীতি, চাঁদাবাজি, দুর্নীতি কমিশন নিয়োগ করতে গেলে দুর্নীতি কমিশনের যে প্রধান, মানবাধিকার কমিশন, তারপরে বিচারক, প্রধান বিচারক, যে এগুলির মধ্যে যদি সরকারের নিয়োগ থাকে, সরকারের মন মতো নিয়োগ দেয়, তাহলে তো মানে সত্যিকার অর্থে দেশের মঙ্গলার্থে তারা কাজ করবে। তারা তাদের দলের অনুগত যারা, তাদেরকে নিয়োগ দেবে। ওই সব
সংস্কারও করতে হবে। তাইলে যদি দেশের মানুষ সমস্ত আওয়ামী লীগের এন্ট্রিতে আমরা যেভাবে 24-এর আন্দোলন বললেন আর বিপ্লব বললেন যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে যদি সমস্ত ক্ষেত্রে মৌলিক সংস্কার কইরা যদি নির্বাচন দেয়, তাইলেই এই দেশের পরিবর্তন ঘটবে। আর যদি সমস্ত দল যদি যেমন 90-এর যে 3 দলীয় জোটের যে রূপরেখা ছিল তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারের মাধ্যমে 3 দলীয় জোটের রূপরেখা যে তত্ত্বাবধায়ক সরকার, সে তত্ত্বাবধায়ক সরকারের যে ফসল এটাও ব্যাহত হয়েছে। আগামী দিনে দেশের স্বার্থে যদি সমস্ত রাজনৈতিক দল সত্যিকার অর্থে যদি দেশের মঙ্গল চায়, তাহলে যেসব ক্ষেত্রে এ দেশের জন্য ছাড় দেওয়া দরকার, শুধু দলীয় দেশের দল ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দলের ঊর্ধ্বটা যদি দেশের জন্য একমত হইতে পারে, এরপরে যদি নির্বাচন হয়, তাহলেই এ দেশের সত্যিকার অর্থে তাদের যে 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের যে আকাঙ্ক্ষা 71-এর স্বাধীনতা সংগ্রামের চেতনা বাস্তবায়ন হবে। তার মানে গত 1 বছরে এই সরকার, অন্তর্বর্তী সরকার যে ধরনের পদক্ষেপগুলি নিচ্ছে, এইগুলির ব্যাপারে আপনি পুরোপুরি হতাশ না, আপনি এখনো আশা রাখতে চান? আশাবাদী আমি। আশাবাদী, বর্তমান সরকারের ব্যাপারে আশাবাদী। তত্ত্বাবধায়ক সরকারও আসলে পুরোপুরি করতে পারতেছে না। যেমন মনে করেন বঙ্গভবন আওয়ামী লীগের, আর গণভবন হইল এন্টি আওয়ামী লীগ। হ্যাঁ, তো আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট আছে, আর ওই প্রেসিডেন্টের রাইকা ওনার পক্ষে কাজ করা কতটুকু সম্ভব? যদি সম্ভব হইতো তাহলে 1 বছরের মধ্যে, যেহেতু নির্বাচন আগামী বছর, নির্বাচনের একটা সম্ভাবনা আছে ফেব্রুয়ারি মাসে, তাহলে এর মধ্যে তো অন্তত প্রশাসন, পুলিশ নির্বাচন করতে হবে পুলিশের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে। এখন যদি কিছু পুলিশ নিয়োগ করতো, ততটুকু আমাদের প্রয়োজন। ওই পুলিশও তো নিয়োগ করেন নাই, কারণ এই তত্ত্বাবধায়ক বর্তমান সরকার এটাও পারতেছে না। এই পরিবেশের মাধ্যমে তো যেভাবে কাজ করা দরকার সেভাবে তারা কাজও করতে পারতেছে না। মানে আমরা আসলে আওয়ামী লীগের আমলের পুলিশকে দিয়ে সামনে নির্বাচনটা করতে যাচ্ছি, কারণ এখন তো প্রক্রিয়া শুরু করলেও আর নির্বাচনের আগে নতুন পুলিশ মাঠে নামতে পারবে না, এটা সম্ভব হবে না। আপনি ছেলের বিচারের ব্যাপারে কিছু ভেবেছেন? রাষ্ট্র যদি বলে আপনার ছেলের বিচার করতে চায়, এখন আপনার মতামত কি, কিভাবে হতে পারে, আপনি কি চিন্তা করেন এটা নিয়ে? আমি মনে করি আসলে গত বছরের 5ই আগস্ট যেভাবে ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশ থেকে পালাই গেছে, এটাই একটা বিচার হয়ে গেছে। এর চেয়ে বড় বিচার আর কিছুই নাই। কারণ পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে এভাবে 2 দিন আগে শেখ হাসিনা নিজেও কল্পনা করে নাই। হয়তো আগের দিন হয়তো একটা চিন্তা করছে যে একটু এরকম কিছু হইতে পারে, শেষ পর্যন্ত পালাই গেছে। এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। কাজে এটা প্রাথমিক বিচার হয়েছে। আল্লাহর বিচার তো যার যেমন কর্ম তেমন ফল একদিন হবেই। আমরা তো যদি শেখ হাসিনা পালায় না যেত, তাহলে তো আমরা তো সত্যিকার অর্থে 1 সপ্তাহ আগে বাসা ছেড়ে দিছিলাম। কারণ কি, শেখ হাসিনার আমলে আমার ছেলে বিশেষ করে হয়েছে, শহীদ হয়েছে। আমরা তো ওই সরকারের কাছে নথি স্বীকার করতে পারি না। আমাদের কাছে অফার নিয়ে আসছিল, শেখ আবু সাইদ 34টা ফ্যামিলি গেছে শেখ হাসিনা বাধ্য করছে। তা আমাদেরকে বাধ্য করতে পারে না। আমরা শেষ পর্যন্ত 1 সপ্তাহ আগে বাসা ছেড়ে দিছিলাম। বিভিন্ন যদি শেখ হাসিনার পতন না হইতো, তাহলে আমাদের কি অবস্থা হইতো? হয়তো আমরা ওই গুম খুনের বা বিশেষ পরিস্থিতির শিকার হইতাম, যেটা স্বাভাবিক জীবনযাপন করা আমাদের পক্ষে সম্ভব হইতো না। এটা একটা বিচার হয়েছে। আর আমি আশা করি বিচারের প্রক্রিয়া যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার যারা শুরু করবে, একটা দৃশ্যমান বিচারের ধারা সৃষ্টি করবে, এবং আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, এন্টি আওয়ামী লীগ, এখন তো আওয়ামী লীগ নাই বললেই চলে, নির্বাচনে আর আসতে পারবেন না। যে বিগত 16-17 বছর যে হাজার হাজার মানুষের গুম খুন হয়েছে, মামলা হয়েছে, তারাও তো নির্যাতিত হয়েছে। তো আশা করি যে আগামী দিনে একটা বিচার শেষ করতে 5, 7, 10 বছর লাগে।
আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার অবশ্যই তাদের বিচার করবে, এবং এই 16-17 বছরের বিচার, যেমন মনে করেন 57 জন ইয়া বিডিআর সেনা বিডিআর সদস্য যে সেনা সদস্য নিহত হত্যা হয়েছে, হেফাজতের ইয়ে সাপ্লাই শাপলা চত্বর হয়েছে, এভাবে বিভিন্ন সময় বিভিন্ন হত্যাকাণ্ড হয়েছে। তো আমি মনে করি যে সবগুলি বিচার আগামী যে সরকার আসবে এই সরকার এবং সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে বিচারের একটা ব্যবস্থা করবে, এই আশাবাদ আমি করি। আর বিগত 24 আন্দোলনে আসলে ছাত্রদের নেতৃত্ব হয়েছে, কিন্তু আসলে ওই 16-17 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভের কারণে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী, এমনকি হকার, রিক্সা ড্রাইভার, সর্বস্তরের মানুষ সবার অংশগ্রহণ সবচেয়ে বেশি ছিল। ভূমিকা আমার দেখা মতে যে এই, ইসলামী যে দল, মাদ্রাসার ছাত্র, তাদের ভূমিকা আসলে লক্ষণীয়। তা আমি আশা করি আগামী দিনে যে সরকার আসবে এই সরকার অবশ্যই তাদের বিচার করবে। আপনার কি মনে হয় এখন যারা রাজনৈতিক দল আছে বা আরো যে সংগঠনগুলো আছে 24কে তারা এখন যথাযথভাবে মানুষের সামনে তুলে ধরতে পারছে? গত 1 বছরে তাদের ভূমিকা নিয়ে কি আপনি সন্তুষ্ট? রাজনৈতিক দলগুলো 24কে যেভাবে পোর্ট্রে করছে, যা দেখাচ্ছে, এগুলি নিয়ে কি আপনি সন্তুষ্ট? আমি পুরোপুরি সন্তুষ্ট না, তবে আশাবাদী। কারণ এই, দেশের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দল যে জায়গায় আইসা দেশের জন্য যে সংস্কারগুলি করা দরকার, এই সংস্কার আসলে এখন বলা অপেক্ষা রাখে যে সামনে আমাদের দেখতে হবে সংস্কারের উপরে নির্ভর করবো এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। সংস্কার যদি একটা স্থায়ী সংস্কার না হয়, আগামী দিনে আইসা যদি যার যার দলীয় স্বার্থের জন্য যদি ওই 90-এর যে 3 দলীয় জোটের রূপরেখা ছিল, ওই রূপরেখা যেভাবে ব্যাহত হয়েছে, ভুলুণ্ঠিত হয়েছে, এই সংস্কার যদি ওই রকম স্থায়ী একটা সংস্কার না হয়, যদি আগামী দিনে যে ক্ষমতা যে সরকার আসবে তারা যদি তাদের স্বার্থে এই সংস্কারের ফাঁক ফুকুর দিয়ে যদি তাদের স্বার্থ হাসিল করে, তাহলে তো এই 24-এর যে আন্দোলনের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে না, ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো আসলে এদেশে দুর্নীতি, চাঁদাবাজ যদি বন্ধ করতে পারে, তাইলে আসলে এই দেশ একটা সোনার বাংলাদেশ হবে। আর যদি ঘুষ দুর্নীতি বন্ধ না করতে পারে, আর সংস্কারের যদি আমূল পরিবর্তন না করতে পারে, তাহলে তো তাদের আশা আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হবে সেই সম্পর্কে আসলে আমি সন্দিহান। আপনাকে যদি 1 মিনিট সময় দেয়া হয় মীর মুগ্ধর বাবা হিসেবে, কি বলবেন দেশের মানুষকে, সাধারণ মানুষকে যারা আন্দোলন করেছে, অথবা এখনো যারা চক্রান্ত করছে, অথবা তাদের জন্য যারা এখনো সামনে নির্বাচনের পর ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর, অন্য অনেক কিছু হয়তো ভুলে গিয়েছে, কি বলবেন? আসলে আগামী দিনের জন্য আর কোনো মায়ের বুক খালি না হয়, এই দেশের জন্য, দেশের মানুষের জন্য সমস্ত রাজনৈতিক দল, সমস্ত মানুষের আসলে দেশের স্বার্থে একটা কিছু করা দরকার। যদি 1971-এর স্বাধীনতা আন্দোলনে আমরা এটা দেখি নাই, 24-এর আন্দোলনে এটা দেখছি যে পাকিস্তানের ভিন্ন জাতি ছিল, এই দেশের মানুষের উপরে তারা হামলা চালাইছে, হত্যা নিধন চালাইছে, কিন্তু যুদ্ধ অপরাধ বলতে যায়, যেমন ট্যাঙ্কের থেকে ফেলাইছে ইয়ামিন রে, তখনও সে জীবিত ছিল। একটা তানিম, তার বন্ধু তাকে নিয়ে পিছনের দিকে আসতেছে, পুলিশে গুলি, এরপরও পুলিশে গুলি করতেছে, বলছিল না এটা একটা লাশ মারতে কয়টা গুলি লাগে। তো এটা তো হলো যুদ্ধপরাধ। এরকম যুদ্ধপরাধ শিশুদের, ইব্রাহিম জাবির একটা আমাদের উত্তরের ওই 6 বছরের শিশু ছাত্র ছিল, হ্যাঁ, সে ওই আরেকটা মেয়ে 6 বছরের, এরকমভাবে যারা হত্যা করছে তো যুদ্ধপরাধ লঙ্ঘন করছে। এই দেশের মানুষ যদি
এখনও যদি না বুঝে তাহলে ভবিষ্যতে আবার যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো এটা দুঃখজনক। আমরা আসলে আমাদের ছেলে আন্দোলনে শহীদ হয়েছে, আমাদের জীবদ্দশায় যদি আবার এরকম ঘটনা হয়, মানুষের যদি দেশের স্বার্থে যদি আগায় না আসে, তাহলে আমরাও শেষ বয়সে কী করবো? আবার আন্দোলনে আমাদেরকে জীবন দিতে হবে। কারণ আমরা তো আবার যদি আওয়ামী লীগ আসে তাহলে তো আমাদের আসলে স্বাভাবিকভাবে চলাফেরার কোনো সুযোগ থাকবে না, বন্ধ হয়ে যাবে। কাজে আমরাও আন্দোলনে বা নিজের জীবন বিসর্জন দিতে আমরাও কুণ্ঠাবোধ করব না। যে এই দেশের মানুষ ৭১-এ যে চেতনায় স্বাধীনতা সংগ্রাম করছে, ৭১-এর পরে যদিও ৯০-এ গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু ২৪শে জুলাইয়ের ৩৬ দিনের যে আন্দোলন, যে ত্যাগ, ওই ৭১-এর স্বাধীনতার মতো আবার দ্বিতীয় এটা স্বাধীনতা হয়েছে, ৭১-এর স্বাধীনতাকে পুনরুজ্জীবিত করছে। কাজেই এটা যেন ম্লান না হয়, ধূলিসাৎ না হয়, ধ্বংস না হয়, আগামী দিনের জন্য এই দেশের মানুষ, বিশেষ করে রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং যারা বুদ্ধিজীবী, তারা যদি এটা দেশের জন্য কাজ না করে, ওই ধরনের রাষ্ট্র যদি কায়েম না করে, তাহলে আমি বলবো যে যারা আগামী দিনে ক্ষমতায় আসবে তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে। আসলে এই দেশের শিক্ষাঙ্গনে রাজনীতি অবশ্যই থাকবে, দেশপ্রেম থাকবে, কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত না। এটা আমি আমার রাজনীতি জীবনের অভিজ্ঞতার থেকে এবং পরবর্তীতে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতটুকু আমি দেখছি যে হলে সিটের বাণিজ্য, ক্যাম্পাসে মানে ছাত্রদের মধ্যে যে বিভেদ, ছাত্রের মধ্যে যে অনৈক্য, এগুলির মূল কারণ হলো এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবে। যেমন মনে করেন খুলনা ভার্সিটিতে আসছে বিভিন্ন যেসব বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নাই, কিন্তু এখানে ছাত্র শিক্ষকের মধ্যে এবং সমস্ত ক্যাম্পাসের মধ্যে ছাত্রদের সাথে একজনের সম্পর্ক। বিশেষ করে মীর মাহফুজুর রহমান মুগ্ধর খুলনা ইউনিভার্সিটিতে আমি গেছি, এখানে দেখছি যে ওই ধরনের শিক্ষাঙ্গনে পরিবেশ করা দরকার। ওই পরিবেশ করতে গেলে লেজুর ভিত্তিক রাজনীতি বিশ্ববিদ্যালয় থেকে বাদ দিতে হইব। কাজে আমি মীর মাহফুজুর রহমান যেমন খুলনা ভার্সিটিতে ভর্তি হয়েছে, যেখানে রাজনীতি নাই, আরও পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হতে পারতো, চান্সও পাইছিল, পরবর্তীতে রাজনীতি নাই, বিএপিতে ভর্তি হয়েছে। তা আমি আশা করি আগামী এই দেশের সত্যিকার অর্থে একটা দেশের স্বার্থে সর্বপর্যায়ের যত বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় থেকে লেজুর ভিত্তিক রাজনীতি যদি বন্ধ করে, তাহলে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্বপ্ন বাস্তবায়ন হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনি খুবই ব্যস্ত থাকেন, তার মধ্যেও আমাদেরকে যে সময় দিলেন এই জন্য অশেষ কৃতজ্ঞতা। ইনশাল্লাহ আপনার সঙ্গে আবারও বসবো। আচ্ছা, ধন্যবাদ। মুগ্ধর বাবার মতো আমরাও আশাবাদী হতে চাই। নতুন দেশ পাবো আমরা, অন্তত সেই প্রচেষ্টাগুলো দৃশ্যমান হবে। নয়তো এই বিপ্লবকে সফল করতে প্রয়োজনে হয়তো আরও একটি বিপ্লবে নামতে হবে আমাদের। দর্শক, আমাদের আয়োজন আজকে এই পর্যন্তই ছিল। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।